জয়গুরু। আজ এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে আমি প্রিয় পরমের পাদপদ্মে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। তৎসঙ্গে শ্রী শ্রী বর্মা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্যদেবের আতুল চরণে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। তৎসঙ্গে ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেক সদস্যের পাদপদ্মে আমি আমার আভূমি বিনম্র প্রণাম নিবেদন করছি। এখানে উপস্থিত পাঞ্জাধারী দীক্ষাদাতা কর্মীগণ, পাঞ্জাধারী কর্মীরা, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, সবাইকে আমার হার্দিক রাও জয়গুরু। আজ বহুদিন পর আবার আপনাদের কাছে আমি নিজেকে তার কথা কিছু বলবার জন্য একটা সুযোগ পেয়েছি। বহুদিন ধরেই সুবোধদা বলছেন, কিন্তু আমার নিজের কর্মব্যস্তময় জীবনের আমার অক্ষমতার জন্য আমি আসতে পারিনি। আজ এসছি। দেখি কি বলতে পারি। তো যাই হোক, ঠাকুরকে নিয়ে আমাদের জীবন, যত বেশি ঠাকুরের এই বলা কোয়ার মধ্যে আমার জীবনকে আমি সীমাবদ্ধ রাখবো, ততই জীবন সুন্দর হয়ে ওঠে। তাই আজকে এমন এখানে বহু মানুষ রয়েছেন যারা আমি দেখতে পাচ্ছি প্রচুর মায়েদেরই সংখ্যা বেশি। ম্যাক্সিমাম মা রয়েছেন। তো মারা কি করতে পারেন তেমন একটি জ্বলন্ত উদাহরণ আমি তুলে ধরছি। আপনারা এই বিষয়টি সবাই মন দিয়ে শুনবেন এবং আমি সবাইকে অনুরোধ করব, অতি শীঘ্র আমাদের দেওঘর সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে একটি পুস্তক পাওয়া যায়। দাম মাত্র ৫০ টাকা। অমিয় সায়রে, অমিয় সায়রে। যাই হোক, সেই বইটি ২০২৪ নববর্ষ উৎসবে সেটি প্রকাশ করা শুরু হয়। ঘটনা বহু আগের শ্রী শ্রী ঠাকুরের যুগের ঘটনা। সেই ঘটনা যাকে নিয়ে, তার নাম ছিল সরোজিনী ঘোষ। সরোজিনী ঘোষের নাম আপনারা বহু জায়গায় আলোচনা প্রসঙ্গে বা বহু ঘটনার কথা বিভিন্ন জায়গায় শুনেছেন। আর সেই সরোজিনী মায়েরই কয়েকটি কথা বলি। তাকে শান্তির মা বলে বলা হতো। এই মায়ের কথা, জীবন কথা শুনলে আমি আশা করি আজকে আপনাদের মাঝে এখানে প্রায় বোধহয় কত ৫০-৫৫ যতজন লোক আছেন কিছু নিয়ে যেতে পারবেন এবং হয়তো তারা আরও শুনেছেন, কারণ আমি অনেক জায়গায় বলেছি। আপনারা নিজেরাও হয়তো পড়েছেন বা জানেন কিছু কথা। তো যাই হোক, সব মিলে কথা হচ্ছে, এই ধরনের কথা বারবার যত শোনা যায় তত উপকার হয়, তত ভালো হয়। আমরা জেগে উঠি, আমরা বুঝি যে আমরা কোথায় আছি আর তিনি কি করেছিলেন ঠাকুরকে কেন্দ্র করে। তো সেই ঠাকুরের বাণী দিয়েই শুরু করি। যে শান্তি শান্তি করিস তোরা, শান্তি কি রে গাছের ফল, যদি শান্তি পেতে চাস নিজে শান্ত হয়ে চল। প্রসঙ্গ শান্তির মা, তাই শান্তি বাণীটি ঠাকুরে বললাম। এখন এই শান্তির মা এক সম্ভ্রান্ত পরিবারের গৃহিণী। হঠাৎ ২৫ বছরে অকাল বৈধব্য প্রাপ্ত হন তিনি। তখন যখন এই বৈধব্য প্রাপ্ত, তখন তার ৩ টি সন্তান। তো তাহলে তখন যখন ২ সন্তান আছে, ১ সন্তান গর্ভে, এই অবস্থায় তার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই শান্তির মা কিভাবে ঠাকুরের সন্ধানে এসে তার জীবন কাটালেন, ওই কথাগুলি তিনি নিজেও লিখে গেছেন। শান্তির মা, তারই পুত্রবধূ কল শ্রীমতী কল্যাণী ঘোষ এই প্রকাশ করেছেন বইটি। তার এক পুত্র ছিল অমূল্য ঘোষ। তো অমূল্য ঘোষের মা এই হচ্ছে সরোজিনী ঘোষ, শান্তির মা। মানে মেয়ের নাম শান্তি, তাই তার শান্তির নাম শান্তির মা। তো শান্তির মার জীবনের সবচেয়ে বড় যেটা স্ট্যান্ড পয়েন্ট বা আন্ডারলাইন কথা, যে মন্ত্রমূলং গুরু বাক্যং, মন্ত্রমূলং গুরু বাক্যং, এই কথাটি তার জীবনে একেবারে সার্থক। তার প্রতি জীবনের প্রত্যেকটা শব্দ যেন মন্ত্রের মতো তিনি গুরু বাক্যকে পালন করতেন। দেখে দেখে আমরা এমন কথা শুনেছি বা এমন কথা জানি বা ওই বইতে এমন ভাবে আছে, আপনি দেখলে অবাক হবেন। নির অক্ষর,
মানে যে অক্ষর লিখতে পারে না, যার কোনো পড়াশোনাই নাই, সে মা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের সামনে ইংলিশে কথা বললেন পরবর্তী পর্যায়ে। ইংরেজিতে। স্বাধীনোত্তর ভারতে কিন্তু, হ্যাঁ? স্বাধীন ভারত নয় তখন। আর আজকে আমরা, আমি আমার ঘরেও বলব, আপনাদের ঘরেও জিজ্ঞাসা করছি, মিলিয়ে নেন কথা। হয়তো প্রশ্ন আসবে, হ্যাঁ, দাদা ঠাকুর ছিল তো সেইজন্য হয়। আমাদেরও হয়ে যাবে যদি ঠাকুর থাকতো। ঠাকুর তো এখনো আছেন। আ নেই কি? আছে। কারণ আমাদের মূল কারণটাই হচ্ছে যে খণ্ডিত সত্তার চিন্তার বহিঃপ্রকাশই হলো আমাদের মূল ধ্বংসের কারণ। আমরা খণ্ডিত, আমাদের চরিত্র টুকরা, টুকরা, টুকরা। কিন্তু শান্তির মা টুকরা, টুকরা ছিল না। এই যে মন্ত্রমূলক গুরুবাক্য। কি হলো? যে শান্তির মা দাসীবৃত্তি করেও দুয়ারে, দুয়ারে মুড়ি বিক্রি করে অনাহারে, অর্ধাহারে কচি বাচ্চাগুলো নিয়ে জীবন পালন করেছিলেন। এবং এই তার প্রাণের অধিক শান্তিকে একটা সময় তিনি জীবন হারিয়েও ফেললেন। তবু কিন্তু ঠাকুরের মুখের দিকে চেয়ে বসে রইলেন। আমি প্রতিনিয়ত যাজন কার্যে তথা সৎসঙ্গে গিয়ে ঘরে, ঘরে এই ধরনের ঘটনা শোনার পর তাদেরকে আজও বুঝিয়ে উঠতে পারলাম না যে এই যে হারিয়েছিল শান্তির মা, তার মেয়েকে, যার নামই শান্তির মা। সৎসঙ্গ যতদিন আছে ততদিন কিন্তু স্বর্ণাক্ষরে লিখিত থাকবে শান্তির মায়ের কথা। তিনি নেই আজ আমাদের মাঝে, কিন্তু তার জীবন জীবন্ত হয়ে রয়েছে আজ আমাদের কাছে। তাই তো অনুরোধ করলাম, সময়ের বাধা ধরায় হয়তো কিছুটাই বলতে পারবো, বাকিটা পড়ে নেবেন কিন্তু। আমি বিশেষভাবে সনিবন্ধ অনুরোধ করছি, পড়বেন। বহু টাকা পয়সা এদিকে চলে যায়। সৎসঙ্গের গেটের বাইরে চা, মুড়ি, জলে অনেক টাকা সবাই আমরা খরচা করে চলে আসি। এবার যারা যাবেন বা যাচ্ছেন না, কারো মাধ্যমে এই বইটি আনিয়ে নিন। আমি তো বলবো যে ৫ খানা বই আনুন, একসঙ্গে ৫ টা বইয়ের প্যাকেট থাকে। একটা নিজের ঘরে রাখুন, বাকি ৪ টা লোককে গিফট দিয়ে দিন। ঠাকুরের কথা ঘরে, ঘরে পৌঁছাবে। আমরা বই বলতে বুঝাই যে নারীর নীতি, সত্যানুসরণ আর কয়েকটি বাণী গ্রন্থ খালি একটু নাড়াচাড়া করি। বইতে যে ঠাকুর আছেন একথা বিশ্বাস করি, কিন্তু অনুভব করি কি? না। আমি একেবারে আকণ্ঠভাবে খোলা গলায় বলছি, ৯৯% মানুষ বইই পড়ে না। মাসিক আলোচনা আসে, নিতে হয়, নেওয়া হয়, ঘরে সাজানোই থাকে। তাই অনুরোধ, যে ঠাকুরকে জীবন্ত দেখতে হলে ওই বইয়ের মাধ্যম দিয়ে একেবারে সিনেমা দেখা যায়। যাই হোক, এখন শান্তির মা তার এই জীবন কাটিয়েছিলেন এবং তখনকার কলকাতা আর আজকের কলকাতার মধ্যে যত ফারাকই থাকুক, সেই কলকাতা মহানগর সেদিনও মহানগর, আজও মহানগর। সেই মহানগরে দুয়ারে, দুয়ারে ভিক্ষা পর্যন্ত ঠাকুরের জন্য করেছেন। তার পেটের জন্য যতটুকু ততটুকু হয়ে যেত। কিন্তু এমন, এমন কাজ ঠাকুর দিতেন, আর শান্তির মা সেই ভিক্ষা করেই দিতেন কিন্তু। ভিক্ষাই জীবন ছিল। তার মানে নিজের আঁচল পেতে পারিপার্শ্বিকের অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, তীব্র কষাঘাত শান্তির মার হাসি মুখ কিন্তু নীরবে থাকতো কিন্তু। আমাদের প্রশ্ন আসবে যে আমরা আমাদের বংশের, আমাদের নিজের ঘরের প্রয়োজনের জন্য কারো কাছে হাত পেততে গেলে আমরা স্বামীর, মানে মায়েরা স্বামীর কাছে, বা আমি আমার স্ত্রীর কাছে ছোট হয়ে যাই বলে ভাবি, বলে আমাদের পরিবারে সামাজিক কলহ হতে থাকে এবং বৃদ্ধ বয়সে তাই করেছিলেন। তাই তার এই গুরুর কৃপায়, গুরু যে সব মুখ মুখর হয়, পঙ্গু যে গিরি লঙ্ঘন করে সেটাই প্রমাণ। মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎ কৃপা তমে বন্দে পরমানন্দ মাধবম, এইভাবে বলা আছে কিন্তু। তাই সেই শান্তির মার জায়গায় আমরা যাচ্ছি। কথাগুলি বড়ই প্রাঞ্জল কথা। আপনারা নিজেরা পড়বেন, আমি তো সামান্য কিছু বলে যাব। এবং এই শান্তির মার কথা কে প্রকাশ করলো?
তারই পুত্রবধূ। আর আজ সমাজে দেখা যায় যে শাশুড়ি বউয়ের মধ্যেই কথা। কিন্তু শান্তির মা বেঁচে আছেন পুত্রবধূর মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর অবভিয়াসলি এটা একটা চরম নিদর্শন। বলা হয় সংসারে যে শাশুড়ি আর বউয়ে কোনোদিন নয়, এটা নাকি অভিশপ্ত সম্পর্ক। কিন্তু আজ আমি যে কথাগুলি বলছি সে কথা তো একটি প্রকাশ কে করেছে আজ আমাদের কাছে? আমি কি শান্তির মায়ের যুগের লোক? আমি তো আজকের মানুষ। সে কবে শান্তির মা ছিল? তাহলে ওই শান্তির মা যখন ঠাকুর যে এই যে আজ লিখিয়ে কথাগুলি লিখে গেছেন, প্রথম যখন সৎসঙ্গের প্রেস পূর্ব বাংলায় ১৯২৮ সনে স্থাপন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর, সেই তখন কর্মী ছিল না, লোক ছিল না। এই নিরক্ষর মা, শান্তির মা পর্যন্ত কম্পোজার হিসাবে ডেইলি কাজ করতেন। ২২ ঘন্টা। I repeat again ২ তার মানে ২২ ঘন্টা। দিন কত? ২৪ ঘন্টা। এই এক আলাদা নিদর্শন। পঞ্চানন সরকার ২২.৫ ঘন্টা, শান্তির মা ২২ ঘন্টা জীবন দিয়ে পরিশ্রম করেছেন। আর আজ আমি ঘরে কাকে কি বলবো? আমার বাড়িতেই বলবো আমি, অন্য কাউকে বলার আমার ইচ্ছাই যাচ্ছে না। আমি সেই উদাহরণ করে তুলতে পারছি না। চেষ্টা করলেও সব বিফল হয়ে যাচ্ছে। আমি কিন্তু দীক্ষাদাতা কর্মী। তাই ঘরে ওই যে একটু আগে বললাম যে খণ্ডিত সত্তার বা চিন্তার বহিঃপ্রকাশ হলো আমাদের মূল চরিত্রের ভুল বা ধ্বংসের কারণ। খণ্ডিত, টুকরা চরিত্রটা সামনে খুব ভালো চকচকে দেখছেন তো, আমাকেও দেখছেন। হ্যাঁ, যদিও এটা খালি অবশ্য। ওই চকচকে চেহারা, চকচকে কথাবার্তা সবকিছুই আমার অন্তত আছে। আমি এটাই বলব। তো যাই হোক, তখনকার যুগ, মায়ের ২ টি সন্তান থেকে তখন ছোট তার মানে তার বড় ছেলের বয়স ৬ বছর আর ছোট ছেলের বয়স ৩ বছর, গর্ভে ৯ মাসের সন্তান। আর তিনি মারা গেলেন তার স্বামী শান্তির মা। এখন ওই সময় তৈলক্ষ্যনাথ চক্রবর্তী বিভিন্ন জায়গায় মানে ঠাকুরের কথা বলবার জন্য ঘোরাঘুরি করতেন। এখন কুষ্টিয়ায় ১৯১৮ সনে বিশ্বগুরু উৎসব শেষ হয়েছে। নানা জায়গায় তখন থেকে প্রচার হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কথা। তিনি শুনতে পান এবং তিনি শুনতে পারলেন তার ভাসুরের মাধ্যমে যে তাদের পাড়ায় বক্তৃতা দিতে ঠাকুর আমার তাকে পাঠিয়েছেন, তিনি আসছেন। তখন তাদের ওই পাড়াতে ১০০ ঘর তাদের জ্ঞাতি গোষ্ঠী থাকতো। এখন এসে এই ত্রৈলোক্যনাথ চক্রবর্তী তিনি শুনতে পেলেন। তিনি গেলেন এবং তিনি দীক্ষা নেবেন তেমন মানবাসনা করলেন। তখন তার ওই ১০০ জন জ্ঞাতি গোষ্ঠী মানুষরা তারা বলল যে, "তুমি যদি উনার কাছ থেকে দীক্ষা নাও তাহলে কিন্তু আমরা তোমাকে কুল ছাড়া করে দেব। আমাদের কুলে তোমাকে রাখবো না। এবং আমরা কুলগুরু নিয়ে চলছি। তুমি যদি আমাদের সঙ্গে থাকো, মানে ওটাই করতে হবে। আর যদি তুমি ওই আসছে তৈলক্ষ্যনাথ চক্রবর্তী তার মাধ্যমে দীক্ষা নাও তাহলে কিন্তু তুমি আমাদের বংশে আর রইলে না। তোমার অসুখ-বিসুখ, আপদে-বিপদে কোনো সাহায্যই পাবে না।" তখন এই কথা শোনায় তিনি ২ টি নাবালক ছেলে, একটি অসহায় বিধবা সন মা কি ভাবতে পারেন? সন ১৯১৯, আজ থেকে ১০০ বছর আগের কথা। তাহলে আজকের যুগে বলছি, ঘরে এখানে তো রয়েছেন ৬৩ জন মানুষ। মিলিয়ে নেন, আপনার ঘরে কি এরকম চিত্র আপনি নিদর্শন তুলে ধরতে পারেন? স্বস্তিনীর ক্ষেত্রে তো একদম না, দীক্ষার ক্ষেত্রে না, ছেলে নিয়েছে বৌমা নেবে না। এইসব গল্প তো এই একই গল্প তো এইখানেই আমি বলছি। যে যার অবলম্বন নাই সে কিনা ঠাকুরের দীক্ষা নিতে গেল এবং ওই চ্যালেঞ্জ সহ্য করল, কিন্তু নিল। তাই তিনি দীক্ষা নিলেন কিন্তু ১৩২৮ সন কার্তিক মাস। তখন দীক্ষাপত্র ইষ্টবিধি কিছুই ছিল না। শুধু একটা ছোট্ট লকেট দিল। এইটাই ফটো। আর নাম জেনে তিনি মেতে উঠলেন।
জ্ঞাতি বান্ধবের সঙ্গে সম্পর্ক শেষ। তাহলে এইবার প্রশ্নটা এইখানেই বলছি, যেটা আমি আপনাদের জানাতে গর্ববোধ করছি। যে দেখুন, ওই যে ১০০ জন জ্ঞাতি গোষ্ঠীকে পড়ুয়া করল না, তাই সরোজিনী ঘোষ বেঁচে আছে পৃথিবীতে চিরকাল। আর আমরা আত্মীয়-স্বজনটাকে প্রথম। কিন্তু জানি বাণী আছে এরকম, ইষ্টের চেয়ে যদি কেহ আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। এ একেবারে খোদার দলিল, একে কই বেদ। আর এ একেবারে খোদার দলিল, এ একেবারে বেদ বলছেন ঠাকুরেরই বাণী। আর সুভদ্রার আসানসোলের এই নাম ধ্যান যজ্ঞে কত নাম টাম করে আমরা বসে আছি, কিন্তু যখন প্র্যাকটিক্যাল কথার কথা আসে তখন কিন্তু আমি নাই। কারণ ওই যে যুক্তি দিয়ে বুঝবি কি তুই, যুক্তি দিয়ে বুঝবি কি তুই, যুক্তির সীমা কত দূর, দেখাশোনায় বোসটা যেমন, যুক্তির পাল্লা তত দূর। বাণী কিন্তু ঠাকুরের, কত যুক্তিই না আমরা দিয়ে থাকি। তাই বললাম বাণীটি সরোজিনী মায়ের কথা পড়ে নেবেন, যতটা পারি বলবো। এখানে মূল কথাগুলি সরোজিনী মাকে তুলে ধরার অর্থটা কি? হ্যাঁ বলবেন দাদা, মায়েরা সবাই বলবেন আমার, আমি তো বহু শিক্ষিত, আমিও শিক্ষিত, আমার বউ শিক্ষিত, আমরা কেউ হার্ভার্ড এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি আমরা, আমাদের স্ত্রীরাও করেছেন, আমার মেয়ে করছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ওই বিদ্যার সঙ্গে সরোজিনী মায়ের বিদ্যা মিলল না কেন? এইখানটাই কথা। বা মিলছে না কেন? আর ওই জন্যই অশান্তি। তাই শান্তি শান্তি করিস তোরা, শান্তি কি রে গাছের ফল, যদি শান্তি পেতে চাস নিজে শান্ত হয়ে চল। তো যাই হোক, তিনি নিয়মিত নাম ধ্যান করলেন। মাঝে মাঝে ধ্যান করতে করতে একটা বিরাট মূর্তি তিনি দেখতে পেতেন। আজ নাম ধ্যান যজ্ঞে এই কথাটাই বলছি। আপনারাও সবাই নাম ধ্যানে এসেছিলেন, নাম ধ্যান প্রতিনিয়ত করছেন। আর এদিকে শান্তির মায়ের কি হয়েছে সেটা মিলিয়ে নেন। অন্তত এইটুকুনি ভালো করে একটু শোনেন। ঘটনা বহু হয়তো বলাই যাবে না, বা একটাও ছোট্ট করে হয়তো বলার সুযোগ পাবো। প্রার্থনা তো আছে, তাই আমাকে দাদা যেইখানটায় থামাতে হবে সেইখানটায় থামিয়ে দেবেন কিন্তু। যাই হোক, কথা হচ্ছে যে শান্তির মা বিরাট ভাবে ঠাকুরকে নিয়ে চলছেন। কিছু ওই আমাদের শতনুজ্ঞা, সত্যানুসরণ, নারীর নীতি, ফটো কিচ্ছু নাই। না ঠাকুর দেখেছেন, না কিছু। শুধু দেখেছেন ওই একমাত্র ওই ত্রৈলোক্যনাথ চক্রবর্তীকে। ব্যাস, একটা দিল লকেট। সেই লকেট দিয়ে তখন তিনি দেখেন নাই। আর এইভাবে তার ৬ বছর কাটলো। I repeat again, ৬ বছর কেটে গেছে দীক্ষা নেওয়ার পর। এখন হঠাৎ তিনি খবর পেলেন যে ত্রৈলোক্যনাথ চক্রবর্তী যাবেন ঠাকুর দেখতে তার অঞ্চল থেকে। সুতরাং তিনিও একটা সুযোগ নেবার চেষ্টা করলেন। সাঙ্গপাঙ্গ সবাই যাচ্ছে। এখন গাড়ি ভাড়া পাবেন কোথায় তিনি? তখন মাত্র ৳৩ হলে ঢাকা থেকে হিমায়তপুর যাওয়া যেত। ১ম স্টিমারে যেতে হবে গোয়ালন্দ ঘাট, সেখান থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে ফের মা ফেরি, ফেরি করে বাজিতপুর স্টেশন, তারপর বাজিতপুর ঘাটে নৌকা দিয়ে পার হওয়ার পর হিমায়তপুর বাঁধের ধারে পৌঁছাবে, সেখান থেকে হেঁটে যেতে হবে আশ্রম। এখন একটু মিলিয়ে নেন, এই লিঙ্কটা হচ্ছে নাম নেন স্বস্তিযোগ্য পশ্চিমবঙ্গের লিঙ্ক, এবং আপনারা পশ্চিমবঙ্গেরই অধিবাসী আমি ধরেই নিচ্ছি মেক্সিমাম। আসানসোল থেকে মাত্র লাগবে ৳২০, আর কলকাতা থেকে লাগে স্লিপার ক্লাসে ৳২০৫। কজন লোক যাচ্ছেন প্রতিনিয়ত ঠাকুর দেখতে দীক্ষা নেওয়ার পরে? নো, সরি, তাই দেখা যায়। কিন্তু এইখানে মায়ের কাছে টাকা নাই, ৩ টি সন্তান, এখন ১ টি সন্তান জন্মও হয়ে গেছে এর পর। শান্তির মা এই মেয়ের নাম আর রাখলেন না। যেহেতু বাবা মারা গেছে, এই সন্তান গর্ভ, তার নাম রাখা তিনি দুঃখিনী বলে ডাকেন। যাই হোক, তিনি ঠাকুরের কাছে গিয়ে পৌঁছালেন। ওই গোয়ালন্দভাবে এরকম টাকা ভিক্ষা করে কিন্তু। তো টাকা তখন যে তিনি নাম ধ্যান করতেন, এখন এই তৈলক্যদার সঙ্গে করে গিয়ে পৌঁছালেন ৳৩, তখনকার দিনের মুদ্রা জোগাড় করে। এখন তিনি দীক্ষা নেবার সময় নাম ধ্যান করার সময় তার চোখের সামনে না একটা মানুষের ছায়া তিনি দেখতেন। আর ছায়াটা কিরকম? ছায়াটা আবার এবার মিলিয়ে নেন আপনারা। এইটুকুনি দেখতে পারলে কিন্তু হয়ে গেল। নাম ধ্যান স্বস্তি যজ্ঞের উদ্দেশ্য সফল কিন্তু। কি? ওই যে দেখে শোনেন এবার কি বলছি। তিনি দেখতেন
ফিতে পার ধুতি, খালি গায়ে উপবীত পৈতা আছে, আর হাতে একটি আংটি পরা, পায়ে খড়ম, মানুষ দাঁড়িয়ে আছে। এরকম মানুষের ছায়া তিনি নাকি ডেলি দেখতেন। এমনকি পদ্মা নদী, তার বাঁধের ধারে ২ টি মাত্র ঘর, ধানের ক্ষেত, এসবও তার নাকি চোখের সামনে ভেসে উঠত। কিন্তু তিনি তো জানেন না ঠাকুর দেখতে কিরকম। তিনি তো একটা ছোট্ট লোকেট, এইরকম ছোট্ট, উম আমাদের একটা ট্যাবলেটের সমান। তখন তিনি জিজ্ঞাসা করলেছিলেন, তৈলক্যদাকে তৈলক্য বাবা বলতেন যে, "আমি যে এইসব দেখি, ঠাকুর দেখতে কিরকম? তার পায়ে কি খড়ম? হাতে কি আংটি? ফিতে পার ধুতি?" ত্রৈলোক্যদা হাসতেন এবং বলতেন, "ওখানে যেয়ে আপনি মিলিয়ে নেবেন। তবে আপনি নিজে দেখার আগে এই কথা আর কাউকে বলবেন না যেন। আমাকে এই যে বললেন, ফিতে পার ধুতি, আংটি, পায়ে খড়ম এবং পদ্মা পাড়ে দাঁড়িয়েছে, এই কথা কাউকে বলবেন না। যেদিন যাবেন সেদিন মিলিয়ে নেবেন।" তাই তিনি গেলেন যখন, ওখানে গিয়ে তিনি ভাবলেন যে শঙ্খ চক্র গদাধারী পদ্মভূষণে বিভূষিত প্রথম যখন হিমায়তপুরে দেখলাম, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম। তিনি বলছেন কিন্তু, একটা ঠাকুর চৌকির কিনারে বসে আছে চৌকিতে। আর তার সেই ফিতে পার দুটি, গলায় পৈতে ইত্যাদি, ইত্যাদি। তিনি প্রণাম করে উঠলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, "ওমা! একে দেখবার জন্য আমি এত কষ্ট করে ভিক্ষা করে জোগাড় করে এত দূরে এলাম। আর ইনাকেই তো আমি প্রায় দেখি। ধ্যান করতে, করতে তো এই মূর্তি তো আমার সামনে চলে আসে। আর এই নাকি ভগবান?" এই কথাগুলো দিয়ে তার মুখ থেকে থাক করে বেরিয়ে গেল। এই কথা শুনে ঠাকুর এসে বললেন, "তবে তুই কি দেখেছিস? তুই কি দেখে এসেছিস?" তিনি বললেন, "আমি তো শঙ্খ চক্র গদাধরী ভগবান দেখব বলে ভেবেছিলাম। তা আপনাকে তো আমি দেশে প্রায়ই দেখে থাকি। আপনাকে দেখতে আমি এত দূর এলাম।" এরকম তিনি বলেছিলেন ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুর খুব হাসলেন। পরে বললেন, "তুই যা দেখেছিলি, তুই এখানে তা দেখছিস তো?" মা মাথা নিচু করলেন এবং দেশে ফিরে গিয়েও তিনি তার সর্বদা একই রইল। চলে এলেন। প্রায় ১ বছর পরে আবার তিনি গেছিলেন ঠাকুরের কাছে। সেই ঠাকুরকে বললেন, "তুই যা।" "ঠাকুর, আমি কি করি?" ঠাকুর বললেন, "তুই যাবজ্জীবন এখানেই থাক। আর কোথাও তোর যেতে হবে না।" তিনি বলেছিলেন, "আমি তো থাকতেই চাই এবং এসেছি সেইজন্য।" তখন ঠাকুর জিজ্ঞাসা করলেন, "তোর দেশে কে আছে?" বলে, "ছেলে দুটো, ছেলে রেখে এসছি। বড়টির বয়স প্রায় ১৩, ছোটটির বয়স ১০, আর মেয়ে এরকম ছোট্ট ২ বছর।" এই করে এখন ওদেরকে নিয়ে তিনি চলে এসেছিলেন এবং সেখানেই থেকেছিলেন। তখন তার ওই যে বললাম সন্তান, গর্ভবতী সন্তান, তাই গর্ভ থেকে ছিল, সেই দুঃখিনী নিয়ে এসেছিলেন। ঠাকুর বললেন, "ওকে দুঃখিনী ডাকিস কেন? আজ থেকে তুই ডাকবি শান্তি।" ঠাকুর রাখলেন সেই শান্তির মা। এই শান্তির মার জীবন মহান বড়। আশা করি আমার বোধহয় সময় শেষ। যদি দাদা ইঙ্গিত থাকে দেন, নাহলে আমি শেষ করি এখানেই। তাই হ্যাঁ, ইঙ্গিত এসে গেছে। আমি এখানেই শেষ করি। আমি ছোট্ট করে কথা বলতে পারি না। অনুরোধ ওই রইল যে আপনারা শান্তির মার জীবন কথা পড়বেন। জয় গুরু। দাদা জয়গুরু, বলছি আপনি থাকবেন, আমরা প্রার্থনার পরে আপনার বাকি অংশ শুনবো। আপনি থাকবেন। প্রার্থনার পূর্বে ওই জায়গাটাতে ছিলাম। আমি আবার একটু বলে দিই যে তিনি মানে আমার সরোজিনী মা শ্রী ঠাকুরের কাছে চলে এলেন। তার পরিবার বলতে ওইটুকুন ছোট্ট সংসার নিয়ে। এর আগে আমরা আবার একটু স্মৃতিচারণ করি যে তিনি কি রকম বিপদয়ে ছিলেন। স্বাধীনোত্তর ভারতে, পরাধীন ভারতের অর্থনৈতিক অবস্থা আপনি আন্দাজই করতে পারেন যে কিরকম ছিল। ঐরকম হাতে অবস্থায় প্রণাম হবে না? বললেন যে তিনি কিছু পাবার আশায় নয়, শুধু তিনি চাইছিলেন যে একজন আমার অভিভাবক লাগে। তাই সেই অভিভাবক জুটিয়ে দিলেন তৈলক্যনাথ চক্রবর্তী দা। তার ধারণা ছিল শঙ্খচক্র গদাধারী হবে। এসে দেখলেন ওই যা তিনি দেখতেন তাই তাকে দেখা গেল। সেরকম পরিস্থিতিতে তার মেয়ের নাম ছিল, যেহেতু গর্ভ অবস্থায় স্বামী চলে যায়, তাই নাম রাখলেন সমাজের সব লোকেরা দুঃখিনী, ঠাকুর দিলেন নাম তার শান্তি।
তাই নিয়ে শুরু হলো জীবন। এখানে আমরা সেখানেই শুনলাম। এই কথাগুলি দিয়ে চলছি। এই একটু আগে নারীর নীতির কথাগুলি যদি মেলান, তাহলে কি কথা মিলছে মিলে নেন। যে নারীকে কি, কি করতে বলা হলো, আর যদি শান্তির মা একই মিলছে কিন্তু। তাহলে নারী শান্তির মা হচ্ছে চলন্ত বা জীবন্ত উদাহরণ আজকের নারী পাঠে যতটা ছিল। আমি তাই বলেছিলাম যে মন্ত্রমূলং গুরুবাক্যং, মন্ত্রমূলং গুরুবাক্যং, মন্ত্রমূলং গুরুবাক্যং। তাহলে স্বাস্থ্য সদাচারে একটু আগে কি পড়লেন? ওটা কি পালনে আসছে? ঘরে, ঘরে এই আমিষ খাওয়া নিয়েই আমরা এখনো ঠাকুরের এই ধারণাটাকেই সমাজে দিতে পারলাম না। নিজেরাই যারা রয়েছি আরকি। যাই হোক, এগিয়ে যাই। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বলা কওয়ার মধ্যে কতখানি ফারাক, আর চলা তো আরো ফারাক। ওই যে খণ্ডিত সত্তা, টুকরা, টুকরা খণ্ডিত সত্তার চিত্ত মানে চিন্তা বা চরিত্র বহিঃপ্রকাশই হচ্ছে আমাদের মূল চরিত্র, যেটা আমরা স্বীকার করতে নারাজ। তো যাই হোক, তখন যখন তিনি ঠাকুরের কাছে এসছিলেন, তখন ঠাকুর আর মহারাজ এই পদ্মা নদীর বাঁধের ধারে দাঁড়িয়ে থাকতেন। অভ্যাগত সকলকে ওই ঘটি দিয়ে জল দিয়ে পা ধুইয়ে দিতেন এবং নিজের হাতে তাদের গামছা দিয়ে পা মুছিয়ে দিতেন। কোনো জাত বিচার করতেন না কিন্তু। এরপর এভাবে চলছে। তো একদিন ঠাকুর বলছেন শান্তির মাকে, "শান্তির মা, তুই লোকের খুব সেবা করবি। আমি যেমন করি তেমন করবি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবার সেবা করবি। কিন্তু কারো কাছে একটা পয়সাও নিবি না।" এইভাবে তিনি কিন্তু ৪-৫ বছর সেবাই করতে থাকলেন, চলতে থাকলো। সংসার কি করে চলবে কিছুই তিনি বুঝেন না। কিন্তু ঠাকুরের মুখ দেখেই তিনি চলছেন। তো একদিন ঠাকুর বললেন শান্তির মাকে, "শান্তির মা, তুই মুড়ি ভাজতে জানিস?" তিনি বললেন, "আগে জানি, আমার না খুব" ঠাকুর বললেন, "আমার খুব মুড়ি খেতে ইচ্ছা করছে।" ঠাকুর বাজারের জিনিস খেতেনই না। তো বাড়িতে যা তৈরি হতো তাই তিনি খেতেন। তিনি বললেন যে, "মুড়ি ভাজতে হলে তো কিছু সরঞ্জাম দরকার। সেসব তো আ আমার কাছে নাই।" তো তখন আশ্রমেতে বেশি থাকার ঘরও ছিল না। তাই ওই তিনি একটা না ঘরের বারান্দায় থাকতেন। বারান্দায় থাকতেন এবং তিনি বললেন যে, "ঠাকুর, জায়গাই বা কোথায় যে মুড়ি ভাজবো?" শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, "সব আমি ঠিক করে দিচ্ছি। আমি আপনাদের জিজ্ঞাসা করছি এখানে। আমাদের বাড়িতে ঘরের ভিতরে একটু এদিক ওদিক অমুক, অমুক হলে আমরা কিন্তু হয়ে গেছে। আমরা অন্যের বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি এই সেই। আর শান্তির মার আত্মীয়স্বজন তো ছিল, তারা বলেছিল তো যে, 'তুমি ওখানে যেও না, কুলগুরুর সঙ্গে থাকো, আমরা আছি। আপদে বিপদে, অসুখ-বিসুখ সব।' কিন্তু তিনি কিনা সবকিছু ছেড়ে দিয়ে ওই বারিন্দাতে থাকতে এলেন। যেখানে অনিশ্চয়তা, কিছুই হবে, কবে হবে, হবে কি আদৌ? সেসব তার কিন্তু নিয়ে বিলকুল বুদ্ধি বা লাগায়নি কেন। কারণ তিনি ওই যুক্তি দিয়ে বুঝতে যাননি। কিন্তু আমরা সবাই ওই আবার বলি বাণীটা, বারবার আমি বলি, সমাজে আমি সবসময় আমার সঙ্গে যারা চলে, যে দেখা যায় চক্রবর্তীদা প্রতি ৫ মিনিট অন্তর এই বাণীটা বলে। চক্রবর্তীদা আবোল-তাবোল বলতেই থাকে। ঠিক এটাই বলে মানুষ আমাকে। কি ওই যে যুক্তি দিয়ে বুঝবি কি তুই? যুক্তির সীমা কতদূর? দেখাশোনায় বোঝটা যেমন যুক্তির পাল্লা ততদূর। আর আমি ঠাকুরকে তো বুঝতে যাই যুক্তি দিয়েই তো। কিন্তু আমার শান্তির মা কিন্তু সেদিন যুক্তি দিয়ে দেখতে যাননি। বললেন, "ঠাকুর, বারান্দায় তো জায়গা নাই। ওই থাকি ওখানে কোথায় আমি মুড়ি ভাজবো?" ঠাকুর বললেন, "আমি সব ঠিক করে দিচ্ছি।" তিনি তখন সুশীল বোসকে ডাকলেন। আমাদের তদানীন্তন সৎসঙ্গের সমস্ত কর্ণধার ছিলেন সুশীল বোসদা। সুশীল বোসদাকে ডেকে ৳৩ তিনি তার হাতে দিলেন। দিয়ে বললেন যে, যে তখনকার দিনে ৳২ মণ ধান পাওয়া যেত। মণ মানে প্রায় ৪০ কিলো। 37 কিলো সামথিং, মানে ওই ধরেন ৪০ কিলো। তো ৳২ দিয়ে ১ মণ ধান আর ৳১ দিয়ে সাজ সরঞ্জাম কিনতে বললেন সুশীল বোসদাকে। সুশীলদা তাই কিনে দিলেন। আশ্রমের চারিদিকে জঙ্গল ভর্তি।
পাশে একটু জঙ্গল পরিষ্কার করে তিনি উনান তৈরি করলেন শান্তির মা, এবং তারপর ধান সিদ্ধ করে ভালো করে মুড়ি ভেজে শ্রীজি ঠাকুরকে দিলেন। ঠাকুরের কি আনন্দ! তিনি নিজে নিজে খেলেন, যারা ওখানে ছিলেন, কাছেই ছিলেন, তাদেরকে সবাইকে দিলেন। সবাই খেয়ে বললেন, সবাই ভালো লাগলো। ঠাকুর বললেন, "দেখ, দেখ কেমন সুন্দর মুড়ি, ঠিক যেন কচুরি।" এভাবে ঠাকুর আনন্দ প্রকাশ করলেন। কয়েকদিন কাটলো, তিনিও মুড়ি ভাজতে থাকলেন, ইত্যাদি, ইত্যাদি, এবং ঠাকুর নিজে খেতেন এবং সবাইকে বিলিও করছেন। এভাবে চলছে। এখন মুড়ি সকলে জলখাবার হিসাবে খেতেও আরম্ভ করলো। পাশের হালদার পাড়ার থেকে অনেকে মুড়ি কিনতে আসলো। শ্রী শ্রী ঠাকুর তপোবন স্কুলের, তখনকার যে তপোবন ছিল, সেখানেকার মাস্টারমশাই ওই ইন্দুদাকে বা ইসদাকে বললেন যে তারা যেন ওই তপোবন স্কুলে যে ছাত্রদের দেওয়া হবে সেই মুড়িটা যেন শান্তির মায়ের থেকে কিনেন। তারপর তারাও কিনতেন। তো মুড়ি কেনেন, তবে শান্তির মাছ কাছ থেকে কিনে নেবেন। এইভাবে চলছে। মুড়ি ভাজতে থাকলেন, বেচতে থাকলেন, সবাই খেতে থাকলো, এবং সব ঠাকুরের, এবং অনেকেই আবার ঠাকুরের কাছে রুমাল হাতে দিয়ে আসে দাঁড়াতে থাকলো। কেউ, কেউ একটা কৌটা দিয়ে পাশের দোকান থেকে কৌটা নিয়েও মুড়ি নিয়ে যেতেন। এইভাবে চলছিল। এইভাবে যখন কৌটা দিয়ে মুড়ি বিক্রি হলো, অনেক মুড়ি বিক্রি হতে থাকলো। তখন একদিন তিনি যা পয়সা পেতেন সব কিন্তু রুমালে বেঁধে রাখতেন। ওই বেশে একদিন তারপরে ওই পয়সাগুলি ঠাকুর কাছেই দিয়ে দিতেন। তো ঠাকুর একদিন বললেন, ওই পয়সা গুনলেন ঠাকুর। গুনে দেখলেন ৳৫ হয়েছে। এখানে দেখলেন ৳৫ হয়েছে, যে পয়সাগুলি জমেছে এই কয়েকদিনে। তখন ঠাকুর বললেন যে, "এই ৳৫ থেকে ৳৩ তুই আমাকে দে, আর ৳২ তুই নিয়ে নে।" কারণ তিনি ৳৩ দিয়েছিলেন, আবার ৳২ তিনি তাকে ঘুরিয়ে দিলেন। কাকে? শান্তির মাকে। যে, "তোর টাকা ৳২, আমার টাকা ৳৩। কারণ আমি যে ওই যে ৳৩ ধার দিয়েছিলাম, যা দিয়ে তোর ওই মানে এই ব্যবসা শুরু হয়েছিল, মানে মুড়ি ভাজা, তাহলে ৳২ র ধান, ৳১ র সরঞ্জাম, ৳৩ বাকি, উধার শেষ।" ঠাকুর বললেন, এইবার আপনারা প্রশ্ন হয়তো করবেন যে, ঠাকুর ঐরকম একটা গরিব মাকে কি ৳3 দিলে পারতেন না? ঠাকুরের ওই দরকার ছিল ৳3 নিয়ে নেওয়ার? যে মা কিনা এত বছর কষ্ট করলো, আর এত কিছু, ঠাকুরের কি অধিকার? এগুলো বলবেন আপনারা। ওই যে যুক্তি দিয়ে, "বুঝবি কি তুই? যুক্তির সীমা।" আমরা যুক্তি লাগাবো তো। বুদ্ধিমান না? আমাদের এটা খুব ভালো আছে এটা। কিন্তু শান্তির মাও লাগালেন না। যে ঠাকুর তো আবার ভিক্ষা করেই দিয়েছিলেন। তো ঠাকুর তো নিজের পয়সা দিয়েছেন, আমরা তো বলব, "তাই ঠাকুরের পয়সা তো দেয়নি। দিয়েছে তো লোকের পয়সা।" সুশীলদা তো একে তার থেকেই নিয়ে দিয়েছিলেন। তো এই টাকা ঘুরিয়ে দেওয়ার কি প্রয়োজন? প্রয়োজন এই জায়গাটায়। ঠাকুর বললেন, "আমার ৳3 তোর কাছে থাকলে তোর ব্যবসার উন্নতি হবে না। এখন নিজের উপরে দাঁড়িয়ে যা।" বুঝা গেল? এই হচ্ছে পরম প্রেমময়। যে ঠাকুর তাকে দাঁড়া করবার জন্য তার টাকাটা আবার নিয়ে নিলেন। তাকে আবার সমস্যায় ফেললেন, টাকা কমিয়ে দিলেন। আর আমরা কিনা ভাবি যে টাকাটাই ধরে রাখি। তাই আমাদের ইষ্টবিদের পরিমাণ ওই অতটুকুই থাকে। প্রতিদিন প্রতি বাড়ির ইনকাম কত সেটা হিসাব করলে ইষ্টবিতির সঙ্গে মেলে না। বাড়ির এসি বিল, ফেসি বিল, অমুক বিল, তমুক বিল, ইন্টারনেট, অমুক, তমুক, হাজি-বাজি সব আছে। কিন্তু ইষ্টবিতির যে পরিমাণের সঙ্গে বাড়ির আয়ের পরিমাণ মিলে না কিন্তু। তাই এগুলো কেন বলি? না, শান্তির মাকে তো বলে দেব, গল্প শেষ হয়ে যাবে। কালকে ভুলে যাবেন হয়তো, বই আবার যখন আনবেন পড়বেন। এখন তো আর পড়বেন না। তো আনবেন, যেদিন আনবেন। ততদিনে আবার মনে থাকলে হয়তো আনবেন, নাহলে আনবেন না। একদম সোজা বলছি আমি। আমি এভাবেই কথা বলি মানুষের সঙ্গে। জানি আমি অনেক মানুষকে হৃদয়ে আঘাত দিচ্ছি। আমার কাজই মানুষকে হৃদয়ে আঘাত দেওয়া। আমি মহরমপট্টি লাগাতে পারবও না। যতই আঘাতপ্রাপ্ত হোক তত ভালো আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি বা যাই বলেন। তাহলেও যদি কিছু মানুষ করে,
কি ঠিক বলছি তো সুবোধদা? আগে আগে আপনি রাগ করছেন না তো আমার এই ধরনের আগে না, বলার জন্য? ভালোর জন্যই বলাটাকে রাগ করার জায়গা নেই। না, রাগ করার জায়গা নাই। আপনার আপনি না করছেন না, এখানে সবাই এভাবে আপনি চলে যাওয়ার পরে একটু বলবেন যে আমি আসল কথাটা বলবার জন্য মানুষকে বলেছি। যাই হোক, আগে তাই কথা হলো, মুড়ি তো ভাজা হলো। তারপরে মাঘ মাসে মুড়ি প্রচুর ভাজছেন মা। তারপরে শান্তির মা, তুই মোয়া তৈরি কর, ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু চললো। আমি এগিয়ে যাই ফটাফট। অ্যা কিছু কথাই বলে শেষ করব। আপনি বলবেন যেখানে থামতে হবে আমাকে বলে দেবেন। একদম সেই জায়গাটায় আমি থেমে যাব। সেইখানেই ব্রেক দেব কিন্তু। কোনো অসুবিধা নাই। তো এভাবে ঠাকুর বললেন, "এক ধামা মোয়া তৈরি কর, সরস্বতী পূজার বড় বউকে দিয়া" ইত্যাদি চললো অনেক কিছু। এরপর যেই জায়গাটা, এই জায়গাটা আপনারা শুনেছেন, খণ্ডিতভাবে কোথাও আলোচনা হয়তো পড়েছেন, যাজনে শুনেছেন। তো একদিন ওই রকমভাবে তিনি মুড়ি নিয়ে প্রায় তখনকার দিনে শখানেক ছেলের বোর্ডিং এ থাকতো তপোবন স্কুলে। তাদের জন্য তিনি টিফিন দিতেন। তারা প্রত্যেকেই মোয়া, অনেকে খেতেই চাইতো না। তারা আবার অনেকে বলত, "নতুন খাবার তৈরি করো।" তো তিনি কখনো সিঙ্গারা, কখনো কচুরি, কখনো কচু নিমকি এইসব তিনি তৈরি করে দিতেন। তা তিনি একদিন কৌটায় করে নিমকি ভেজে নিয়ে যাচ্ছেন। হঠাৎ ডাক্তার রাস্তায় পেয়ারি ডাক্তারদা আর হেম চৌধুরীর সঙ্গে তার দেখা হলো। তখন তারা ৮ পয়সার কুচো নিমকি কিনল। আর খেয়ে তারা খুব প্রশংসা করল এবং কুচো নিমকির ৮ পয়সা ইত্যাদি পেয়ে আমাদের মা খুশি তো হলেন। তখন তারা এই কটকটিটা খেয়ে বলল, "শান্তির মা, তোমার এই অ্যা নিমকির নাম তুমি রাখো মদন কটকটি।" তো হয়ে গেল নাম মদন কটকটি। তো একদিন বিকালবেলা ওই মুড়ি বিক্রি করে শান্তির মা ঠাকুরের সামনে গিয়ে পৌঁছেছেন এবং ঠাকুর তখন ডিসপেন্সারি বারিন্দায় বসেছিলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, "তোর কৌটায় কি রে?" বলে, "আজ্ঞে ঠাকুর, ওর মধ্যে তো ওই কিছু এ নিমকি আছে ইত্যাদি, ইত্যাদি।" তখন তখন ঠাকুর বললেন, "হ্যাঁ।" তখন বলে, "আমি বড় বউর কাছ থেকে শুনলাম, তোর কাছে নাকি ওই এক কুচো নিমকি আছে, যার নাম নাকি মদন কটকটি।" বলে, "আজ্ঞে ঠাকুর, এরকম গল্পটা এরকম।" ঠাকুর এবং বলে, "তোর মদন কটকটি নাকি বর্মাও খেয়েছে।" বর্মাও খুব প্রশংসা করলেন। তখন ঠাকুর বললে, "তাহলে কি আমাকে একদিন খাওয়াবি না?" ঠাকুর জিজ্ঞাসা করলেন, "অ্যা আমাকে খাওয়াবি না?" তো শান্তিমা বলল, "আচ্ছা খাওয়াবো। তো তেলে ভাজবো না ঘিয়ে ভাজবো?" ঠাকুর বললেন, "তেলে ভাজলেই হবে।" তো পরদিন তিনি ঠাকুরকে তৈরি করে দিলেন। ঠাকুর তো একেবারে খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। থেকে তিনি ডেকে বললেন, "এর নাম মদন কটকটি কে রাখলো রে?" তিনি বললেন, "ওই যে পেয়ারী ডাক্তার আর হেম চৌধুরী।" ও আচ্ছা! তখন ঠাকুর বললেন, "দেখ, কটকটিটা ঠিকই থাক। তো মদনের বদলে তুই মালাই বলবি, লাগিয়ে দে। এটাকে বলবি মালাই কটকটি।" তাই থেকে নাম হয়ে গেল শান্তির মার মালাই কটকটি। সমাজে প্রতিষ্ঠা পেয়ে গেল। সবাই মালাই কটকটি কিনছে কিন্তু। আত্মীয়স্বজন ছেড়ে দিয়েছে, ওই যে বলছিলাম। এদিকে সমাজে মুড়ি, মালাই, কটকটি ইত্যাদি নিয়ে তিনি চলছেন। এখন ঠাকুর একটা পরীক্ষা নিচ্ছেন তাকে একদিন। তার ক্ষমতাটাকে দেখছেন। এখন অনেক পয়সা তো আর হয়ে যাবে না। তো তখন বললেন, "অ্যাম শান্তির মা, তুই আমাকে" তখন জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি কিন্তু। গরম তো জ্যৈষ্ঠ মাস। "তুই আমাকে সিন্নি খাওয়াতে পারিস? তোদের দেশে তো ভালো সিন্নি আমি খেয়েছিলাম। আজও তাহলে আজ কি তুই সিন্নি খাওয়াতে পারিস?" তখন ঠাকুরকে বললেন, "ঠাকুর, অনেক তো জিনিস লাগবে। আমার কাছে তো অত টাকা নাই। আর এখন আজকেই খেতে হবে?" ঠাকুর একেবারে বাচ্চা ছেলের মতো, ওই চকলেট খাওয়ার মতো। "না, আজই খেতে হবে একটা।" এখন ঠাকুরের এই কথা শুনলেন। তখন বললেন যে, "ঠাকুর, আমি সিন্নি তৈরি কি করে করব?" ঠাকুর বললেন, "ওইসব আমি জানি না। আমার কিন্তু খুব সিন্নি খেতে ইচ্ছা করছে। তুই খাওয়াবি না?" এখন ঠাকুর দুপুরের ভোগ হয়ে গেছে, ২টা বেজেছে, বিকালবেলার মধ্যে হাতে মাত্র ৩ ঘন্টা। এই ৩ ঘন্টার মধ্যে বাজার আসতে হবে।
বাজার ওই ঘরের থেকেই মানে বেরোলেই পাওয়া যায় না। আর আজকাল মতো ওই ফোন উঠালাম, ডিজিটাল, ব্লিঙ্কিট, অমুক কিট বাড়িতে ১০ মিনিটে ডেলিভারির যুগ না কিন্তু, হ্যাঁ? তাছাড়া মুদ্রা নাই, হবে কোত্থেকে? তখন তিনি কি করবেন? এখন তিনি উম তখন তিনি ঠাকুরকে একটা সুপারি দিলেন, "ঠাকুর আপনি সুপারি খান দেখি, আমি জিনিসপত্র আগে জোগাড় করি।" তিনি জোগাড় করবার জন্য তার মাথায় বুদ্ধি এলো। তিনি গেলেন ওখানেই আমাদের একজন বিশিষ্ট মানুষ সুরেশ মুখোপাধ্যায়ের বাড়ি। তার কাছে তখনকার যুগে তো ভিক্ষাও করা যাবে না। ভিক্ষা কি করে মানে জিনিস ভিক্ষা করা যায় না। অর্ঘ-টর্ঘ মানুষ নেয় ইত্যাদি। কিন্তু জিনিস ভিক্ষা নয়, এই বাড়ি থেকে ওই বাড়ি এরকম নয়। দিলে দান একেবারে ভিক্ষা-টিক্ষা না। যে যদি কেউ দেয় এটা দান হবে। তখন তিনি সুরেশ বাবার কাছে গেলেন। তিনি গিয়ে তাকে ধার চাইলেন। সুরেশ বাবা বললেন, সুরেশ মুখোপাধ্যায়, "তুই যে ধার নিবি, তো শোধ করবি কি করে?" বলে, "এটাও ঠিক। টাকা আমি পাবো কোথায়? এটাও ঠিক। তা তো পাবো না।" তখনকার দিনে ওই নগদ টাকা পয়সার কারবারটা খুব কম ছিল তো। আর তার হাতে তো নাই। তো যাই হোক, তখন আর তিনি যখন কোনো উপায় দেখতে পাচ্ছেন না, কিন্তু এদিকে তো ঠাকুরকে সিন্নি খাওয়াতে হবে। মেলান অঙ্কটা। আমাদের জীবনে আমরা এরকম করব কি? ঘটনাটা মিলাবেন কিন্তু এবার। যে ঠাকুর চাইছেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সুতরাং এদিকে তার অর্থ আসছে না। কি করবেন? তখন তখন হঠাৎ তিনি মনে করতে পারলেন যে সুরেশ মুখোপাধ্যায়ের বাড়িতে একটা আ মানুষ তার নাম হচ্ছে লক্ষণ মিস্ত্রি। সেই লক্ষণ মিস্ত্রি প্রতিদিন তখন করে পদ্মাপাড় থেকে ওই টিনে করে ভাড়ে করে ওই যে ২০ লিটার সরষের তেলের টিন ওগুলো ভাড়ে করে জল এনে দিয়ে যায়। তো তিনি প্রতিদিন ২ টিন করে দেন এবং মাসে ৳১ করে পায় এই লক্ষণ মিস্ত্রি। তাই তিনি বললেন, "আচ্ছা সুরেশ তো আপনার বাড়িতে ১ টিন করে জল দেয় আর মাসে ৳১ পায়। তো আমাকে আপনি ৳৩ দেন। আমি ৩ মাস আপনাকে ফ্রিতে জল বইয়ে এনে দেব।" বোঝা গেল কথাটা? যে ৩ মাস তার বাড়িতে তিনি খাটবেন, জল দেবেন, মূল্য ৳৩ পাবেন মানে ফিরিয়ে দেবেন আরকি পরিশ্রমের মাধ্যমে। তো সুরেশ দা দিলেন। তারপরে বাজার যাওয়ার কথা। তখন পাবনা টাউনে যেতে হবে। হেমায়তপুর গ্রাম থেকে নফর ঘোষ মহাশয় তখন আনন্দবাজারের কর্মাধ্যক্ষ ছিলেন। তার কাছে গিয়ে বললেন যে, "এই পাবনা থেকে এগুলি বাজারগুলি আনিয়ে দিন। ৳৩ নেন।" তিনি বললেন, "৳৩ য় কিছু হবে না। অন্তত তো ১০ সের দুধ লাগবে। তারপরে চিনি ইত্যাদি আরো ৳২ লাগবে। এখন আর ৳২ কোথায়? ৩ হলো আর ২ নাই।" তখন তিনি বললেন, "আর টাকা পাবো কই?" তিনি বললেন, "না জোগাড় তো করেই দিতে হবে।" তখন ঘুরতে ওই মুক্তাগাছার স্কুলের হেডমাস্টার মশাই সুরেন দাশগুপ্তের কথা তিনি আশ্রমে এসছেন। তাকে গিয়ে বললেন যে, "এরকম একটা সমস্যাতে রয়েছি। ঠাকুরের সিনি জোগাড় করতে হয়। আর ৳২ আর ঠাকুর খেতে চেয়েছেন।" তখন তিনি স্বইচ্ছায় তাকে ৳২ দিলেন। মোট ৳৫ দিয়ে নফর ঘোষকে তিনি আনালেন। তিনি তার ছোট ছেলে তার ছেলে, ছোট ছেলে অমূল্যকে দিয়ে পাবনা টাউন থেকে ওই বিকাল ৪ টার মধ্যে সব বাজার চলে এলো কিন্তু। এইভাবে সিঁড়ির কথাটা আরো বড়। ঠিক আছে, আমি বললাম এইটুকুনি যে ঠাকুর ওইভাবে কিন্তু তার সিনি খাওয়াটাই কি খুব বড় কথা ছিল? না। বড় কথাটা ছিল শান্তির মাকে আরো বড় করা। কথাটা এইটাই যে আজকের যুগে অন্তত ২০২৫ এর ১৯শে সেপ্টেম্বর আমি বলছি এই ঘটনাটার থেকে শিক্ষণীয় কথা হলো এই যে আমরা কি এইভাবে ঠাকুরের কাজে নিজেকে যুক্ত করব? ঠাকুর তার শারীরিক রূপে অর্ঘ্য চাইতে আসবেন না আমার কাছে? আসছেন তো। তার প্রতিনিধি তো রয়েছে। কে সে? নিশ্চয়ই জানেন তা আপনারা আচার্যদেব। তা আমরা এভাবে যুক্ত হতে পারি, করা প্রয়োজন। এই ঘটনাগুলি কিন্তু প্রমাণ সাক্ষ্য সমেত আছে কিন্তু। এই অমূল্যের বই হচ্ছে কল্যাণী ঘোষ, যে নাকি ওই বইটি অমিয় সায়রে রেখে গেছেন। তো যাই হোক, এখন সিন্নি করার পর সমস্ত কিছু হলো। তখন এই সিন্নি মাতা মনমোহিনী দেবী হুজুর মহারাজকে দেবেন বলে আগে ভাগে সরিয়ে রাখলেন। তারপরে এখন পরে খাওয়া হবে সিন্নি। সিন্নি দেওয়া হবে। এইদিকে ঠাকুর মানে মানে
সিন্নিটা তৈরি করবে কে? না ক্ষেত্র মা করবে। এইসব অনেক ভিতরুয়া আরো ঘটনাটার মধ্যে ছিল। আমি অতটুকুই বলি যে হঠাৎ ঠাকুর এখন মাতা মনমোহিনী দেবী সেই সিন্নি হুজুর মহারাজকে না দিয়ে তিনি দেবেন না। তখন শ্রী শ্রী ঠাকুর উম ঘরে ঢুকলেন। ঠাকুর ঘরে ঢুকে বললেন, "মা আমাকে খেতে দে।" তিনি নিবিষ্ট মনে ভোগ নিবেদন করছেন। "ও মা আমাকে খেতে দে, ও মা আমাকে খেতে দে।" তো দিচ্ছেই না। শেষ পর্যন্ত মা বাধ্য হয়ে শ্রী শ্রী ঠাকুরের হাতে সিন্নি দিতে থাকলেন। আর সেই যে ঠাকুর খেতে দেখলেন সে কি খাওয়া! ঠাকুর পেট ভরে খেলেন। এদিকে আ রাত্রে বেলা সৎসঙ্গ করে ফিরলেন ওই মহারাজ, অনন্ত মহারাজ দলবল নিয়ে ঠাকুরের কাছে এসে পৌঁছলেন। সেই কীর্তন আর থামল না। একদম তারা সিন্নি খেয়ে ভোর সকাল ৮টা পর্যন্ত কিন্তু এই সিন্নি খাওয়ার অনুষ্ঠান চলল। আজও কিন্তু ঠাকুর বলে গেছেন যে পরে কি হবে? যতদিন সরোজিনী মা এই অমূল্য ঘোষের স্ত্রী কল্যাণী ঘোষ, মা সরোজিনী মায়ের বধূমা, তিনি কিন্তু আজও দেওঘরে এই সিন্নির কথা বলেন বা চলছে কিন্তু। সিন্নি কিন্তু বন্ধ হয়নি। কথাটা হচ্ছে যে আমরা এই ঘটনার মাধ্যমে কি শিখলাম? যে আমরা কিন্তু এগুলো করতে পারি। যে কথাগুলি হচ্ছে যে আমরা নানাভাবে ঠাকুরকে কিন্তু বুঝতে হলে কিছু ঘটনা, কিছু মানে মানে বাস্তবিক কথার মাধ্যম দিয়ে যদি বুঝি, তাহলে কিন্তু ঠাকুরকে আসল গ্রহণ করা হবে বলে আমি অন্তত এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ করছি। এখন এরকমভাবে দেখা যায় আরেকটি ঘটনা শুনে নিন যে, শান্তির মা ঠাকুরের কাছে আছেন এবং এদিকে ঠাকুর ওই আমাদের যে আছেন, এদিকে জমিদার এই যতীন দা, তিনি জমিদার। আর তার জিহ্বায় মায়ের জিহ্বায় একটা ঘা হয়েছে। প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু ভালো আর হচ্ছে না। এদিকে শান্তির মারও কিন্তু এই জিহ্বায় একটা ঘা হয়েছে কিন্তু। তখন এই জিহ্বের ঘার জন্য শান্তির মা ঠাকুরকে গিয়ে বললেন যে, "ঠাকুর আমার ঘায়ে এরকম, এরকম।" ঠাকুর বললেন যে, "বাসি মুখে বাসক পাতা চিবিয়ে খেতে বললেন।" শান্তির মা ওই যে ঠাকুর বলেছে বিশ্বাস। বাসি মুখ, মুখ ধোয়া হয়নি। বাসি মুখে বাসক পাতা খেতে বলেছে। খেলেন। তখন বললেন, "ঠাকুর কদিন খাবো?" বলে, "৩ দিন খেয়ে দেখ না।" ৩ দিনের মধ্যে তার অসুখ সেরে গেল। এদিকে জমিদার স্ত্রী ভালো করে শোনেন কিন্তু, যে শান্তির মা কাছে ওইটাও ছিল। তাই বললেন যে, "তুমি ঠাকুরকে গিয়ে বলো, তোমারও ভালো হবে।" তো ঠাকুরকে বললেন, জমিদার আ স্ত্রী এসে ঠাকুরকে বললেন, ঠাকুর তাকেও বাসক পাতা খেতে বললেন। কিন্তু ওই যে জমিদার গৃহিণী, বড় মানুষের স্ত্রী, পড়াশোনা জানা, এদিকে নিরক্ষর শান্তিমা, তিনি তো খুব ভালো হয়ে গেলেন। এখন জমিদার মাকে বললেন যে, "জমিদার ময়ের মানের ময় তো ওই যে যুক্তি, যুক্তি দিয়ে বুঝবি কি তুই? যুক্তির সীমা কতদূর? ওই যে একটু আগে বারবার বলছি, আবার যুক্তি।" তখন বলছে ঠাকুর আবার সংশয়, ঠাকুর বহু পয়সা তো খরচা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ভুগেছি। আপনি যা বললেন তাতে সারবে তো? বোঝেন কথাটা? শ্রী শ্রী ঠাকুর কিন্তু কোনো কথাই বললেন না। বললেন, "না।" জমিদার গৃহিণী কিন্তু এইবার ৩ বার জিজ্ঞাসা করলেন। ৩ বার 3 টাইম, "ঠাকুর এইভাবে বাসক পাতা খেলে ভালো হবে তো?" ঠাকুর কিচ্ছু বললেন না। শুধু বললেন, "তুই খেয়ে দেখ, যদি তোর সারে, আমি আর কি বলব?" কিন্তু দীর্ঘদিন ওই বাসক পাতা চিবিয়ে ঘা ঘা সারেনি কিন্তু। এই যে কথাটা কি দাঁড়ালো? যে এইভাবে তিনি কি পরীক্ষা দিচ্ছেন? কে? ঠাকুরই তো দিতে হচ্ছে। কে নিচ্ছে? আমরা, বুদ্ধিজীবী মানুষ। বুদ্ধি বিক্রি করে খাই তো। কম বেশি সবাই বুদ্ধি বিক্রি করছে কিন্তু।
তো শান্তির মার কথাগুলি তখনই গ্রহণযোগ্য হবে যদি বুদ্ধি বিক্রিটার তালা বন্ধ করি, নাহলে হবে না। তো যাই হোক, এবার নেক্সট পার্ট। দাদা আর কতটুক সময়, না কি বন্ধ করব? সবাই কি শুনতে চাইছেন? জয়গুরু। একদম একদম শুনতে বলুন চাচ্ছি। উনি, বলুন 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 বলুন। আগে আর কিছুক্ষণ অপূর্ব বলুন, লাগছে, অপূর্ব। কারণ জনতা জনার্দনের অনুমতি ছাড়া হয় না তো। বলেন, আর 10 মিনিট বলেন। ঠিক আছে। তখন এখন ঠাকুর দ্বিতীয় পর্যায়ে এলো, যে ঠাকুর কিন্তু চতুর চূড়ামণি, তো ওইকে যে মায়ের কিছু অর্থ যোগ ছিল না, তাকে ভিক্ষাবৃত্তি বলেন, তারপর ওই বৃত্তি বলেন, মুড়ি, কটকটি, মালাই ইত্যাদি সব হলো, চলছে কিন্তু ফেজ ওয়াইজ। আরো অনেক কথা, আমি খালি টুকরা টুকরা বলছি। বইটা আপনারা পড়বেন, তাহলে দেখুন একটা মায়ের জীবন কিভাবে গড়ছেন। তাহলে দেখা গেল, আমি একটু আগে বলেছি যে মা নিরক্ষর, পড়াশোনা জানেন না, সেই মাকে কি করবেন এবার? তারপর কি হলো, যে ঠাকুর মাতৃবিদ্যালয়ে স্থাপন করলেন এবং সমস্ত বয়স্ক স্ত্রীলোককে ঠাকুর পড়তে বললেন, পড়াশোনা করুন। তখন সবাই পড়াশোনা শুরু করলো। গ্রাম বাংলার মেয়েরা, মায়েরা, সংসারে কষ্ট, অর্থ কষ্ট, এই কষ্ট সেই কষ্ট, কারো স্বামী নাই, কারো আবার স্বামী আছে তো পাগল, কারো ছেলে অকালে চলে গেছে, কারো মেয়ে চলে গেছে, কারো অসুখ, কারো বিসুখ। এগুলির মধ্যে এই সংসার নিয়ে ঠাকুর বেশ আছেন দিব্যি, কিন্তু সবার সংসার নিয়ে ঠাকুর ব্যস্ত। নিজের সংসার তো আছেই, তারও সবার সংসার। তো যাই হোক, তো ঠাকুর সবাইকে বললেন, পড়াচ্ছেন। শান্তির মা, তোকেও পড়তে হবে। শান্তির মা বলল, ঠাকুর আমি তো অ আ ক খ কিছুই জানি না। তখন তার বয়স কিন্তু 40। কি বলেছিলাম মনে করে দেখুন, যখন তিনি বিধবা হয়েছিলেন তার বয়স ছিল 25, এখন তার বয়স 40। 15 বছর বেরিয়ে গেছে কিন্তু, হ্যাঁ। তার মানে ঠাকুরকে নিয়ে চলা বয়স হলো কত? 15 বছর। এখন আমাদের বয়স বোধহয় সবাই এখানে যারা আছে, কে 5 বছর, কে 7 বছর জানি না। আমার দীক্ষা নেওয়ার বয়স হলো 58 বছর। আর আমার নিজের বয়স হচ্ছে 66 বছর। আমি কি শিখলাম? আমি তো কিছুই শিখি নাই। কিছুই করি নাই এখন। আমি আকূট কণ্ঠে আপনার চ্যানেলের মাধ্যমে ঠাকুরের দিকে তাকিয়ে স্বীকার করছি যে অনেক কিছু। আমি এই ধরনের কথা এইজন্য বলি, যাতে আমার কিছু ঠিকঠাক হয়। এইজন্য আমি বলছি ঠাকুরের দিকে তাকিয়ে। যা আজকে সকালবেলা বললাম, এবার আমাকেও কিন্তু এইগুলি যেন কাগজে কলমে করতে আমি চেষ্টা করি। আমি কারণ তার বাণী আছে, যে নিজেকে যে পড়বার পারল না, সে নিজেকে জানবারও পারল না। সে দেশকেও পড়বার পারল না, দেশকে জানবারও পারল না। আমি নিজেকে জানার চেষ্টার জন্য এই কথাগুলি বলি জেনারেলি। আমার যাজনটা এরকমই ভাবে আমি করি। যাই হোক, তার 40 বছর, চশমা ছাড়া ভালো করে আবার দেখতেও পান না। এখন তার শুরু হবে অ, আ, ক, খ শিখা। একটু মিলান, আপনারাই মিলান যারা আছেন এখানে। যে তোকে তখন তাহলে শান্তির মা, এখন ঠাকুর বললেন, শান্তির নাম যদি খাতায় না থাকে তাহলে আমি কোনো মাকেই পড়তে দেব না। কি জেদ ধরলেন ঠাকুর। তুই যদি না পড়িস, মানে স্কুলের লিস্টে শান্তির মার নাম থাকতে হবে। তখন কিন্তু ওই তপোবন স্কুল বা আশ্রমের প্রায় ৩ শতাব্দী লোকের জলের খাবার কিন্তু হচ্ছে। একটু আগে বলেছিলাম ১০০, কিন্তু এখন ওই তপোবন স্কুলের বা আশ্রমের সব মিলে ৩০০ লোকের, I repeat again 300। আমাদের পরিবারের সংখ্যা ৪ জন, তাতে আমাদের বাড়ির অবস্থা মুশকিল। কাজের লোক না এলে হয়ে গেছে আমাদের। ঘর মোছার লোক না হলে হয়ে গেছে, আজকে হবে না। আমরা তো লাগতে হবে সঙ্গে, এও আছে। ৩ শতাধিক লোকের জলখাবার, মোয়া তৈরি ইত্যাদি তিনি প্রস্তুত করতেন। এগুলি তৈরি করে বিক্রি করা। তারপরে অধিকাংশ সময় কেটে গেল। তো দিনে রাত ৩ ঘন্টার বেশি তিনি সময় পাচ্ছেন না বিশ্রামের জন্য। I repeat again, আমি ২৪ ঘন্টার মধ্যে ৩ ঘন্টা সময় রইল। ২১ ঘন্টা গেল। তারপরে বলছেন, ঠাকুর আমি ক্লাস করব? তখন বলে, হ্যাঁ তুই করবি, নাহলে সবার নাম কেটেই দেব। হবেই না, স্কুল বন্ধ, যাক। এখন মাতৃবিদ্যালয় শিক্ষকরা বললেন যে ১২টা থেকেই পর্যন্ত ২ টো ক্লাস হবে। এখন ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্কুলের সময় কিন্তু। কিন্তু
এই সময় এখন বিকালে মুড়ি ইত্যাদি, তার মানে অঙ্ক মিলছে না। তখন তারাই গিয়ে আবার বললেন শিক্ষকরা যে শান্তির মা কামাই করে। তপন স্কুলের শিক্ষকরা অভিযোগ করলো যে শান্তির মার টাইম ঠিক হচ্ছে না। এখন এখানে অন্যান্য ছেলে মেয়েরা আবার কি হচ্ছে না, শান্তির মা যদি এইদিকে পড়ার টাইম দেন, ওইদিকে জলযোগের মুড়ির টাইম মেলে না, ছাত্ররা ভোকা, তাদের বড় অসুবিধা হচ্ছে। বোঝা যায় ব্যাপারটা। অনলাইনে আছি তো, এত দূর থেকে বলছি, আমার চেহারাটা শুধু দেখছেন কিন্তু ঠিক অতটা বোঝাতে পারছি না। মানে স্কুলের বা আশ্রমের লোকের জলযোগের ব্যবস্থা, আবার নিজের পড়ার ব্যবস্থা, অঙ্ক মিলল না। এখন তখন কি করা হবে? আবার ঠাকুর বললে যে তোকে আমার কিন্তু নাম কেটেই দেবো। এখন ঠাকুরের জিদ। তখন ঠাকুর তখন তাকে বললেন যে রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত করে দিলেন, নতুবা শান্তির মাকে পড়ানো যাবে না। রাত্র 10টা থেকে 12টা, বোঝা গেল স্কুলের টাইম। অনেক মেয়েরা বলল যে ওই সময় তো আমরা আসতেও পারবো না, কেননা রান্না বান্না, ছেলে মেয়ে, ঘুম পাড়ানো ইত্যাদি অনেক অসুবিধা। ঠাকুর তো নাছোড়বান্দা, ওই সময়ই আসতে হবে সবাইকে। অবশেষে তাই ঠিক হলো। রাত্রি 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত বিদ্যালয় চলতে লাগলো। গ্রাম বাংলা কিন্তু চারিদিকে মানে ভূতের ভয় আর সাপ খোপের ভয় তো আছেই। তারপরে পূর্ব বাংলা, মুসলমানদের উৎপাত, অমুক তমুক সবই আছে কিন্তু। যুবতী নারী, বৃদ্ধা নারী সবাই। কে ছিল শিক্ষক? বীরু রায়, রত্নেশ্বর দাস শর্মা, নগেন বোস, এরা এক একদিন ক্লাস নিতেন, সমস্ত বিষয় পড়াতেন। তার মানে শিক্ষকরাও রাত 12টা পর্যন্ত জাগলো। তারপর তাইলে ওই বাণীটা ঠিক হলো যে উষাই নিশাই মন্ত্র সাধন চলায় ফেরায় জপ। এবার বুঝলেন বাণীটা কি রকম? এবার মিলছে অঙ্ক। যে ঠাকুর একটা কথাও এরকম বলেনি। উষায় নিশায় মন্ত্র সাধন। তো মন্ত্রটা খেলি ওই নাম দেন নাকি না আরো কিছু? এখন তো শুনছেন আরো কিছু। আমি লিখিত কথাই বলছি, আমার কথা একটাও বলছি না। এখন তারা ওই সমস্ত বিষয় পড়াচ্ছেন। বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস সবই পড়ানো হতো। তারপরে এখন শান্তির মাথা কিছুই পড়তে পারেন না। ক্রমে ২ বছর কেটে গেল। ২টি বছরে কোন রকমে তিনি বাংলা থেকে ইংরেজি একটু, একটু শিখেছেন। একটু, একটু ট্রান্সলেশন করতে পারেন। প্রায় কিছু নেই। তো এখন ওই বিদু রায়, মানে বিদু রায় দা খুব বকতেন শান্তির মাকে, "দে তোর দ্বারা কিছু হবে না।" তো তিনি তো পড়াই পারতেন না। এখন বীরু রায় একদিন ঠাকুরকে বললেন, শান্তির মাকে অ্যা ২ টি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে দিলে ৪ টি করে আনে। কিন্তু বাংলার বেলায় ঠিক উল্টো, ইংলিশের বেলায় উল্টো, মানে এইসব যা হয় আরকি। তাই আমি ওনাকে খুব বকে দিয়েছি। ঠাকুর বললেন, "বকলে কি হবে? সে যেটা বুঝতে পারে না তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। সে যেটা বোঝে না সেটা করে না।" এখন বিরু তো রায় তো ফসে গেল কমপ্লেন করে যে ঠাকুর তো নাছোড়বান্দা। এই যেকোনো মূল্যে আপনি কিন্তু শান্তির মাকে কিন্তু পড়াতে হবে। এই হলো মূল গল্প। তখন ঠাকুর বীরু রায়কে বোঝালেন যে কিভাবে পড়াবে। এখন তখন ঠাকুর প্রতিটি ইংরেজি উচ্চারণ ৪ বার ৫ বার করে বীরু রায়কে শিখাচ্ছে। আবার বীরু রায় গিয়ে শেখাচ্ছে শান্তির মাকে। এইভাবে সমস্ত করে মুখস্থ করানো হলো, যাতে বই না দেখে বলতে পারলে শুরু করলেন শান্তির মা। সেই সময় এইবার সেই জায়গাটা বলছি। এইবার খুব ভালো করে শোনেন। আশা করি এখানেই আমাকে শেষ করব। আজকে এতটুকুই থাকুক। কখনো আবার সুযোগ এলে বলবো। তখনকার দিনে ব্যারিস্টার বলছি, জে.এন. দত্ত। কে? শ্রী ঠাকুরের ভক্ত। তিনি সুভাষচন্দ্র বসুর মামা কিন্তু। একদিন আশ্রমে এসছেন জে.এন. দত্ত আর তার স্ত্রী। এখন শ্রী ঠাকুরের কাছে এসছেন। আবার ওই জে.এন. দত্ত এসছে, শ্রী ঠাকুরের মা আছেন, সুভাষচন্দ্র বোস নেতাজি ঠাকুরের সামনে বসে আছেন। ঠাকুরকে বলছেন, "সুভাষচন্দ্র বোস, আপনার কাজ তো হচ্ছে দেখছি যে নিরক্ষরকে অক্ষর পরিচয় করানো। আর আপনি এই বয়সে কিভাবে মুখস্থ করতে পারলেন?" শান্তির মাকে বলছে যে, "আপনি এইদিকে বীরু রায় বলছিল কিচ্ছু পারে না, হ্যাঁ?
এখন 40 বছরে জয়েন করেছে, 2 বছর কেটে গেছে, বয়স কত? 42 বছর, বিধবা। চাকরি টাকরি পাবে নাকি? না লক্ষ্মীর ভান্ডার পাবে? সমস্ত পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার, অমুক জায়গায় অমুক ভান্ডার সরকার দেয়। আর ঠাকুরের ভান্ডারে কি হচ্ছে? না এই ভান্ডার। নেতাজি বলছেন সুভাষচন্দ্র বোস, আপনি এই বয়সে মুখস্থ কি করে করলেন? তিনি কিছুই বললেন না। চুপ রইলেন শান্তির মা। কারণ ওরকম বড় মানুষ দেখে তার তো চোখ বিস্ফোরিত যে ওই মানুষ তার সঙ্গে কথা বলছে। এরপর ঠাকুরের কাছে প্রণাম করে শান্তির মা চুপচাপ চলে গেল। সুভাষচন্দ্র বোস খালি দেখলো খালি। এরপর তিনি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি আবার বলছি নেতাজি সুভাষচন্দ্র বোস ৪ দিস্তা কাগজ, পেন্সিল, কলম, ১ ডজন ওই কলম, আর ওই আগের দিনে আমিও লিখেছি এরকম, ওই দাম বেশি বলে বাজার থেকে আমরা ইঙ্ক কিনতাম না? ওই ট্যাবলেট দিয়ে ইসে করা হতো। কি বলে? কালি বানিয়ে নিয়ে আমরা গরম জলে ওয়াটারম্যান ইঙ্ক তৈরি করে কলমে ভরে আমরা লিখতাম। তখন বল পেন আমি পাইনি। যে যুগের কথা আমি সেই যুগ দেখেছি অবশ্য। তো যাই হোক, সেইগুলি দিয়ে শান্তির মার কাছে পাঠালেন। ঠাকুর বললেন, "সুভাষ এগুলি তোকে দিয়েছে।" এরপরে কিন্তু ওই মাতৃবিদ্যালয়ে প্রত্যেকদিন শুক্রবারে এরকম শুক্রবারে ২ জন ইংরেজ মহিলা এসেছিলেন। তারা যিশুর মাহাত্ম্য সেখানে প্রচার করেছিলেন। তারা এলে শ্রী ঠাকুরের নির্দেশে শান্তির মা গরম, গরম মোয়া তৈরি করে তাদের খাইয়েছিলেন। তারা খুব ভালোবেসেছিলেন। ঠাকুর তাদেরকে পয়সা দিতে নিষেধ করলেন। তারা তাকে পয়সা নিয়ে দিতে চাইল। তারপর সেই ইংরেজ মহিলা তাকে বিলাতে নিয়ে যাবে বলেছিলেন ইত্যাদি, ইত্যাদি। তখন তিনি কিন্তু মোটামুটি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। ঠাকুর বললেন, "কিরে শান্তি, তুই মেমদের সঙ্গে চলে যাবি?" তিনি বললেন, "হ্যাঁ, যাচ্ছিই তো।" ঠাকুর তখন বললেন, "তুই শান্তিকে কোথায় রাখবি?" আমি তখন শান্তি বলছে, "আমি তো ওদের খেতে দিতে পারি না। ওরা এখানেই থাকবে।" ঠাকুর বললেন, "তুই যাবি কেন? কি করবি?" "আমি কি করব? আপনি অনেক সময় টাকা চান, অথচ দিতে পারি না। ওরা আমাকে টাকা দিলে আমি আপনাকে দিতে পারবো। তাই আমি তিনি বললেন, "আমি গেলে যদি আপনার টাকার অসুবিধা কমে, তাহলে তো যাওয়াই ভালো।" ঠাকুর বললেন, "দেখ, এই জায়গাটাই হচ্ছে, এই কথাটাই বলছি সবাই দয়া করে হৃদয় থেকে এই কথাগুলি বিশেষভাবে গ্রহণ করেন। যে এরকমভাবে অর্থের ছাউনি-টাউনি আমরা পাই যখন, তখন আমাদের মাথা ঠিক থাকে কি?" তাই ঠাকুর কি বললেন? শান্তির মাকে যখন ওরা মেমরা নিয়ে যাবে বিদেশে, কারণ ইংরেজি শিখেছে, গানও গায়, ওরকম একটি মাকে যদি তারা তাদের ওই শিক্ষা বিদ্যালয়ে যদি লাগিয়ে দিতে পারে, তাহলে তো ভালো হয়। দৃশ্যটা পুরোটাই ঠাকুরের সামনে কিন্তু। ঠাকুর বলছেন, "দেখ, এই জায়গাটা হচ্ছে মহামায়ার রঙ্গভূমি। যা করার এখান থেকেই করে নে। দেখ, টাকা তো আমি চাবই। আমি যদি লাখ টাকাও ভিক্ষা করি, তবুও তোর কাছ থেকে আমি ১ম চাইবো। তোর টাকাই আমার বহনির টাকা। আমার নয়ন পাল্লার দাঁড়িপাল্লা। আমার নয়ন পাল্লার দাড়ি দিয়ে ওজন করে নেব কিন্তু। দেখ, ওরা টাকা দিতে পারে, এ আমি জানি। ওরা টাকা দিতে পারে, এ আমি জানি। কিন্তু সেখানে গিয়ে তোকে কিভাবে রাখবে তা ভেবে দেখিসনি? হয়তো তোকে ঝি বানিয়ে রাখবে। ওরা যা খায় তাই খেতে দেবে। তুই কি তা সহ্য করতে পারবি? আর দেখ, তুই চলে গেলে যে আমার কষ্ট হবে, তুই চলে গেলে যে আমার কষ্ট হবে, তুই কি আমায় কষ্ট দিতে পারিস?" বলেই ঠাকুর একটা গান গেয়েছিলেন। আমরা কি এভাবে চুলচেরা বিশ্লেষণ আমাদের জীবনে করি? একটু ভেবে দেখবেন। এইখানে আমি বিরাম দিলাম। জয় গুরু।